শুনছেন গল্পতিথি, গল্প বলার নয় শোনার জায়গা। আজকের নিবেদন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গল্প হিঙের কচুরি। গল্পের বাকি অংশটুকু আজ বলবো, তাহলে শুরু করছি। গল্প করলে পেট ভরবে না, আমি যাই। এসো রান্নাঘরে। প্রভার রং কালো, খুব মোটাসোটা, নাকের উপর কালো ভুমরার মতো একটা আঁচিল। প্রভা একদিন আমাকে গরম জিলিপি আর মুড়ি খেতে দিয়েছিল। ওর ঘরে এত জিনিসপত্র নেই, ওই খাঁচায় পোষা টিয়া পাখিটা ছাড়া। প্রভা রান্না করছে চালতে অম্বল, একটা পাথর বাটিতে চালতে ভেজানো। চালতে অনেক দিন খাইনি, দেশ থেকে এসে পর্যন্ত নয়। সেখানে আমাদের মাঠে তালপুকুরের ধারে বড় গাছে কত চালতে পেকে আছে এ সময়। বললাম, চালতে পেলে কোথায় প্রভা? বাজারে, আবার কোথায়? বেশ চালতে। প্রভা আর কিছু বললে না, নিজের মনে রাখতে লাগলো। আমি বললাম, তোমার বাবা মা কোথায়? পাপ মুখে সেসব কথা আর কি বলি। বাড়ি যাবে না? কোন বাড়ি? তোমাদের দেশের বাড়ি। জমের বাড়ি যাব একেবারে। তোমাদের দেশের বাড়িতে কুল আছে? আমাদের গায়ে কত কুলের গাছ। প্রভা এ কথার কোনো উত্তর দিলে না, আবার নিজের মনে রাখতে লাগলো। খানিক পরে সে একটা ঘটি উনুনের মুখে বসিয়ে চা তৈরি করে গ্লাসে আঁচল জড়িয়ে চুমুক দিয়ে চা খেতে লাগলো। আমায় একবার বললেও না আমি চা খাবো কিনা। অবশ্যই আমি চা খাইনি, চায়ের স্বর খাই। মা আমায় চা খেতে দেয় না। চায়ের মধ্যে যে দুধের স্বর ভাসে, মা তাই আমাকে তুলে দেয়। প্রভা গল্প করতে লাগলো ওদের দেশের বাড়িতে কত গরু ছিল, কতখানি দুধ ওরা খেত। ওদের বাড়ির ধারে ওদের নিজেদের পুকুরে কত মাছ ছিল। আর সেসব দেখতে পাবে না ও। হঠাৎ প্রভা একটা আশ্চর্য কাণ্ড করে বসলো। বললে, অম্বল দিয়ে দুটো ভাত খাবে? আমি ভয়ে ভয়ে বললাম, খাবো, কুসুম টের না পায়। প্রভা হেসে বললে, কুসুমের এত ভয় কিসের? টের পায় তো কি হবে, তুমি খাও বসে। আমি সবে চালতের অম্বল দিয়ে ভাত মেখেছি, এমন সময় কুসুমের গলার শব্দ শোনা গেল। ও প্রভাদি, বামুনদের সেই খোকা তোর এখানে আছে? ওকে বাড়ি পাঠিয়ে দিই, কতক্ষণ এসেছে পরের ছেলে। আমি এটো হাতে দৌড়ে উঠে রান্নাঘরের কোণে লুকিয়ে রইলাম। প্রভা কিছু বলবার আগে কুসুম ঘরের মধ্যে ঢুকে আমাকে দেখতে পেল। বললে, ও কি, কোনায় দাঁড়িয়ে কেন? লুকানো হলো বুঝি? এ ভাত মেখেছে কে অম্বল দিয়ে? হ্যাঁ? প্রভার দিকে আশ্চর্য হয়ে বললে, আচ্ছা প্রভাদি, ও না হয় ছেলে মানুষ, পাগল, তোমারও কি কাণ্ডজ্ঞান হারিয়ে গেল? কি বলে তুমি ওকে ভাত দিয়েছ খেতে? প্রভা অপ্রতিভ হয়ে বললে, কেবল চালতে চালতে করছিল, তাই ভাবলাম অম্বল দিয়ে দুটো ভাত। না, ছি, চলো আমার সঙ্গে খোকা, এই জন্মের এই শাস্তি আমাদের। আবার তা বাড়াবো বামুনের ছেলেকে ভাত দিয়ে? চলো। হাতে এটো নাকি, খেয়েছো বুঝি? আমি সলজ্জ সুরে বললাম, না। চলো হাত ধুয়ে দিই। কুসুম এসে আমার হাত ধরে বাইরের দিকে নিয়ে যাবার উদ্যোগ করতে প্রভা বললে, আহা, মুখের ভাত কটা খেতে দিলিনি ওকে, সবে অম্বল দিয়ে দুটো মেখেছিল। না, আর খেতে হবে না, চলো। মায়ের শাসনের চেয়েও যেন কুসুমের শাসন বেশি হয়ে গেল। মুখের ভাত ফেলেই চলে আসতে হলো। উঠোনের এক পাশে নিয়ে গিয়ে আমার হাত ধুয়ে দিতে দিতে বলল, তোমারও তো খাই খাই কেন খোকা? ওদের ঘরে ভাত খেতে নেই সে কথা মনে নেই তোমার? ছি ছি, ওবেলা কচুরি দেব এখন খেতে।
আর কখনো এমন খেও না। তাও বলি, এই না ওই ছেলে মানুষ, তুমি বুড়ো ধাড়ি, তুমি কি বলে বামুনের ছেলের পাতে, ছি ছি, লোভেরও বলিহারি যাই। বলা বাহুল্য, প্রভা এসব কথা শুনতে পায়নি, সেদিকেও ছিল না। বললাম, মাকে যেন বলে দিও না। হ্যাঁ, আমি যাই তোমার মাকে বলতে, আমার তো খেয়ে দিয়ে কাজ নেই। বললে মা মারবে কিন্তু। মার খাওয়াই ভালো তোমার, তোমার নোলা জব্দ হয় তাহলে। বাড়ি ফিরতেই মা বললেন, কোথায় ছিলি? ওই মোড়ে। আর কোথাও যাসনি তো? না। একদিন কিন্তু ধরা খেলাম। সেদিন দোষটা ছিল কুসুমেরই। সে আমাকে বললে, চলো খোকা, বেড়াতে যাই, যাবে? বিকেলবেলা, রোদ বেশি নেই। ট্রাম লাইনের ওপারে যেতে দেখে আমি সভয়ে বললাম, মা বড় রাস্তা পার হতে দেয় না, বারণ করেছে। চলো, আমি সঙ্গে আছি, ভয় নেই। রাস্তা পার হয়ে আর কিছু দূরে একটা খোলা বস্তির মধ্যে আমরা ঢুকলাম। একটা সরু গলির দুধারে ঘরগুলো। যে বাড়িতে আমরা ঢুকলাম সেখানেও সবাই মেয়ে মানুষ, পুরুষ কেউ নেই। একজন মেয়ে বললে, আইলো কুসুমি, কতকাল পরে। বাব্বা, আমাদেরও কি আর নাগর নেই? তা বলে কি অমন করে ভুলে থাকতে হয় ভাই? আমার দিকে চেয়ে বললে, এ খোকা আবার কে? বেশ সুন্দর দেখতে তো। বামুনদের ছেলে, আমাদের গলিতে থাকে, আমার বড্ড নেওতা। বাহ, বসো খোকা, বসো। ও ছেলে শুধু ভাই খাই খাই, খেতে দাও খুব খুশি। তাই তো, কি খেতে দেই? ঘরে কুলের আচার আছে, দেব? আমি অমনি কিছুমাত্র না ভেবেই বলে উঠলাম, কুলের আচার বড্ড ভালোবাসি। কুসুম মুখ ঝামটা দিয়ে বললে, তুমি কি না ভালোবাসো? খাবার জিনিস হলেই হলো। না ভাই, ওর সর্দি কাশি হয়েছে, ও ওসব খাবে না, থাক। আমার মনে ভয়ানক দুঃখ হলো। কুসুম খেতে দিল না কুলচুর। কখন হলো আমার সর্দি কাশি? কুলচুর আমি কত ভালোবাসি। খানিকটা সে বাড়িতে বসবার পরে আমরা অন্য একটা ঘরে গেলাম। তারাও আমাকে দেখে নানা কথা জিজ্ঞেস করতে লাগলো। বাড়ির তৈরি সুজি খেতে দিলে একখানা রেকাবি করে, তাও কুসুম আমায় খেতে দিলে না। আমার নাকি পেটের অসুখ। সন্ধ্যের খানিকটা আগে আমাকে নিয়ে কুসুম বড় রাস্তার ট্রাম লাইন পার হয়ে এপারে এলো। একখানা ট্রাম আসছিল। আমি বললাম, কুসুম দাঁড়াও, ট্রাম দেখব। সন্ধে হয়েছে, তোমার মা বকবে। বকুক, ইস, ছেলের যে ভারী বৃদ্ধি। আচ্ছা কুসুম, তুমি ও কথা বললে কেন? আমায় কুলচুর খেতে দিলে না, ওরা তো দিচ্ছিল। তুমি ছেলে মানুষ, কি বোঝো? কার মধ্যে কি খারাপ রোগ আছে ওসব পাড়ায় তোমায় আমি আজ যাত্রার হাতে খেতে দেব? যাত্রার ঘরের জিনিস মুখে করলেই হলো। তোমার কি? কার মধ্যে কি রোগ আছে তুমি তা জানো? আচ্ছা কুসুম, নাগর মানে কি? কিছু না। কোথায় পেলে এই কথা? ওই যে ওরা তোমায় বলছিল। বলুক, ওসব কথায় তোমার দরকার কি? পাজি ছেলে কোথাকার। কুসুমামায় বাড়ির পথে এগিয়ে দেবার আগে বললে, চলো, কচুরি এতক্ষণ এনেছেও, তোমায় দেই। দাও, আমার খিদে পেয়েছে। কোন সময়ে তোমার খিদে পায় না বলো তো? তোমার মাকে যদি সামনাসামনি পাই তো জিজ্ঞেস করি, ছেলের এত নোলা কেন? নোলা আছে তো বেশ হয়েছে। কচুরি দেবে তো? চলো। গজা এনেছে? তা আমি জানি নে। গজা কাল দেবে? গলির রাস্তাটা কি নোংরা, বাবারে বাবা। গজা দেবে তো? হ্যাঁ গো হ্যাঁ, এখন কচুরি নিয়ে তো রেহাই দাও আমায়। সে রাত্রে কুসুমা মায় আমাদের কলটার কাছে এগিয়ে দিয়ে চলে গেল। মার কাছে সত্যি কথা বললাম। কুসুমের বাড়ি গিয়েছিলাম, কুসুম কচুরি খেতে দিয়েছে। মা খুব বকলেন।
কাল থেকে আমায় বেঁধে রাখবেন বললেন। বাবাকেও রাতে বলে দিলেন বটে, তবে বাবা সে কথায় খুব যে বেশি কান দিলেন এমন মনে হলো না। পরদিন সকালের দিকে আমার জ্বর এলো। 4-5 দিন একেবারে শয্যাগত। একজন বুড়ো ডাক্তার এসে দেখে শুনে ওষুধ দিয়ে গেল। জানলার ধারেই আমাদের তক্তপোষ পাতা। একদিন বিকেলে দেখি রাস্তার ওপর কুসুম দাঁড়িয়ে আমাদের ঘরের উল্টো দিকের বাড়িতে তাকিয়ে আছে, ওর সঙ্গে মাখন। মাখন এগিয়ে গিয়ে আরও 2খানা বাড়ির পরে 1খানা বাড়ির দরজায় দাঁড়িয়ে। আমি বললাম, ও কুসুম। কুসুম পিছনে ফিরে আমায় দেখতে পেল। মাখনকে ডেকে বললে, দিদি এই বাড়ি এই যে। মা কলতলায়। কুসুম ও মাখন এসে জানলার ধারে দাঁড়ালো। কুসুম বললে, কি হয়েছে তোমার, যাও না যে? মাখন বললে, কুসুমই ভেবে মরছে, বলে বামন খোকার কি হলো। আমি তাই বললাম চলো দেখে আসি। বললাম, আমার জ্বর আজ 5 দিন। কুসুম বললে, তোমার মা কোথায়? কুসুম, তুমি চলে যাও, মা দেখতে পেলে আমায় আর তোমাদের ঘরে যেতে দেবে না। আমি সেরে উঠেই যাব, চলে যাও তোমরা। ওরা চলে গেল। কিন্তু পরদিন বিকেলে আবার কুসুম এসে রাস্তার উপর দাঁড়ালো, নিচু সুরে বলল, যাব? মা ঘরে নেই, বদ্রীনাথদের ঘরে ডাল মেপে নিতে গিয়েছে, আমি জানি। এই গেল একটু আগে। আমায় বলে গেল, ছোট খোকা দুধটা দেখিস তো যেন বিড়ালে খায় না। আমি বদ্রীনাথদের ঘর থেকে ডাল নিয়ে আসি। হাত দেখিয়ে বললাম, এসো। ও জানলার বাইরে দাঁড়িয়ে বললে, কেমন আছো? ভালো, কাল ভাত খাবো। 2টো কমলা লেবু এনেছিলাম, দেব? দাও তাড়াতাড়ি, খেও। হ্যাঁ, অসুখ সারলে যেও। যাব। কাল ভাত খাবে? বাবা বলেছে কাল ভাত খাবো। কাল আবার আসবো, কেমন তো? এসো, আমি না বললে জানলার কাছে এসো না। তাই করব। আমি রাস্তায় চুপ করে দাঁড়িয়ে থাকবো, শীষ দিতে পারো? হুম, আমি হাত দেখালে এসো। পরের 2 দিন কুসুম ঠিক আসলো বিকেলবেলা। একদিন প্রভা দেখতে চেয়েছিল বলে ওকেও সঙ্গে করে এনেছিল। প্রভাও 2টো কমলা লেবু দিয়েছিল আমায়। মিথ্যে কথা বলবো না, বালিশের তলায় লেবু লুকিয়ে রেখে দিতাম। মা ঘরে না থাকলে খেয়ে ছিবড়ে ফেলে দিতাম রাস্তার ওপর ছুঁড়ে। সেরে উঠে 2 দিন কুসুমের বাড়ি গিয়েছিলাম। তারপরেই এক ব্যাপার ঘটল, তাতে আমাদের কলকাতার বাসা উঠে গেল। আমরা আবার চলে এলাম আমাদের দেশের বাড়িতে। মা একদিন সোডা ওয়াটারের বোতল খুলতে গিয়ে হাতের কাজ ফুটিয়ে ফেলল। সে এক রক্তারক্তি কাণ্ড। হাতের কবজি থেকে পিনকি দিয়ে রক্ত ছুটে লাগলো। বাসার সব লোক ছুটে এলো বিভিন্ন ঘর থেকে। কোণের ঘরের বিপিনবাবু এসে মার হাতে কি একটা ওষুধ দিয়ে বেঁধে দিল, কিন্তু মায়ের হাত সারল না। ক্রমে হাতের অবস্থা খুব খারাপ হয়ে উঠল। মা আর রান্না করতে পারেন না, যন্ত্রণায় কাঁদেন রাত্রে। ডাক্তার এসে দেখতে লাগলো। আমায় মামার বাড়ির অবস্থা ভালো। চিঠি পেয়ে মেঝোমামা এসে আমাদের সকলকে নিয়ে চলে গেলেন মামার বাড়িতে। আষাঢ় মাসের শেষ, তাল 2-1টা পাকতে শুরু হয়েছে। মামার বাড়ির গ্রামে মস্ত বড় একটা পুকুর আছে মাঠের ধারে, তার পাড়ে অনেক তাল গাছ। আমি বেড়াতে গিয়ে প্রথম দিনই একটা পাকা তাল কুড়িয়ে পেলাম, মনে আছে। মার হাত ছেড়ে গেল মামার বাড়ি এসে। ভাদ্র মাসের শেষে আমরা দেশের বাড়িতে চলে এলাম। কলকাতা আর যাওয়া হলো না। বাবাও সেখানকার বাসা উঠিয়ে দেশে চলে এলেন। সুদীর্ঘ 30 বছর পরের কথা। কলকাতায় মেসে থাকি, অফিসে কেরানিগিরি করি। দেশের বাড়িতে স্ত্রী পুত্র আছে। আমার পুরনো কলেজ আমলের বন্ধু শ্রীপতির সঙ্গে বসে ছুটির দিনটা কি গল্প করতে করতে শ্রীপতি বললে, কাল ভাই সন্ধ্যের পর প্রেমচাঁদ বড়াল স্ট্রিট দিয়ে আস্তে আস্তে দুধারে মুখে রং হরিবল। আমিও দেখেছি
ওই পথ দিয়েই তো আসি। আমি কিন্তু ওদের অন্য চোখে দেখি। ওদের আমি খুব চিনি। ওদের ঘরে একসময় আমার যথেষ্ট যাতায়াত ছিল। আমার বন্ধু আশ্চর্য হয়ে বললে, তোমার? হ্যাঁ ভাই, আমার। মাইরি বলছি। যা, বিশ্বাস হয় না। আচ্ছা চলো আমার সঙ্গে এক জায়গায়, প্রমাণ করে দেব। বছর 15 আগে একবার নন্দরাম সেনের গলি খুঁজে বার করে মাখনের বাড়ি যাই। কুসুম, প্রভা কেউ ছিল না। ওই দলের মধ্যে মাখনই একমাত্র সে খোলার বাড়িতে ছিল তখনও। শ্রীপতিকে নিয়ে আমি চলে গেলাম নন্দরাম সেনের গলিতে। মাখন এখনও সে বাড়িতেই আছে। একেবারে সনের নুড়ি চুল মাথায়, যক্ষক্ষী বুড়ির মতো চেহারা, একটিও দাঁত নেই মাড়িতে। আমি যেতে মাখন বললে, এসো এসো, ভালো আছো? চিনতে পারো? ওমা, তোমায় আর চিনতে পারবো না? আমাদের চোখের সামনে মানুষ হলে ভালো কথা। কুসুমের খোঁজ পাইছি। কোথায় কোথায়? শোভাবাজার স্ট্রিটে একটা মেস বাড়িতে ঝিগিরি করে, ঢুকেই বাঁহাতি, মন্দিরের পাশের ভাঙা দোতলা। আমায় সেদিন নিয়ে গিয়েছিল মন্দিরে নীলের পুজো দিতে, তাই আমায় দেখালে। শ্রীপতিকে নিয়ে সে মেসবাড়ি খুঁজে বের করলাম। সন্ধে তখনও হয়নি। নিচে রান্নাঘরে ঠাকুরকে বললাম, তোমাদের ঝি কোথায় গেল? বাজারে গিয়েছে বাবু, এখনই আসবে। কেন? দরকার আছে। তার নাম কুসুম তো? হ্যাঁ বাবু। একটু পরে একজন লম্বা রোগা ঝি শ্রেণীর মেয়ে মানুষ সদর দরজা দিয়ে ঢুকে রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো। ঠাকুর বললে, ও কুসুম, এই বাবুরা তোমায় খুঁজছেন। আমি ঝিয়ের দিকে অবাক হয়ে চেয়ে রইলাম। বাল্যদিনের সেই সুন্দরী কুসুম এই। মাখনের মতো অত বুড়ি না হলেও কুসুমও বুড়ি। বুড়ি ছাড়া তাকে আর কিছু বলা যাবে না। ওর মুখ আমার মনে ছিল। সে মুখের সঙ্গে এ বৃদ্ধার মুখের কিছুই মিল নেই। ঠাকুর না বলে দিলে একে সে কুসুম বলে চেনবার কিছু উপায় ছিল না। কুসুমও আমার দিকে অবাক হয়ে চেয়ে বললে, আমায় খুঁজছেন আপনারা? কোত্থেকে আসছেন? মাখনের কাছ থেকে। কোন মাখন? নন্দরাম সেনের গলির মাখন বড়িউলি। ও, তা আমায় খুঁজছেন কেন? চলো ওদিকে, কথা আছে। চলুন, খাবার ঘরে বসবেন। খাবার ঘরে গিয়ে বললাম, কুসুম, আমায় চিনতে পারো? না বাবু। নন্দরাম সেনের গলিতে আমাদের বাসা ছিল। তখন আমি 8 বছরের ছেলে। আমার বাবা মা ছিলেন ঈশ্বরনাপিতদের বাড়ির ভাড়াটে, মনে হয়। কুসুম হেসে বললে, মনে হয় বাবু, তুমি সেই পাগলা ঠাকুর। কত বড় হয়ে গিয়েছ। বাবা মা আছেন? কেউ নেই। ছেলেপুলে কটি? 4-5টি। বসো বসো বাবা। আরও অনেক কথাবার্তার পরে কুসুম আমাদের বসিয়ে বাইরে কোথায় চলে গেল। খানিক পরে চট করে কোথা থেকে একটা শালপাতার ঠোঙায় খাবার এনে 2খানা থালাতে আমাকে এবং আমার বন্ধুকে খেতে দিল। আমারও মনে ছিল না। খেতে গিয়ে মনে হলো বড় বড় হিঙের কচুরি 4খানা। তখনই মনে পড়ে গেল কুসুমের সেই বাবুর কথা, সেই হিঙের কচুরির কথা। মনে এলো 30 বছর পরে আবার সেই লোভী ছেলেটির ছবি ও তার কচুরি প্রীতি। কুসুমের নিশ্চয় মনে ছিল, কিংবা ছিল না, তা জানি নে। কচুরি খেতে খেতে আমার মন সুদীর্ঘ 30 বৎসরের ধূসর ব্যবধানের ওপারে আমাকে নিয়ে গিয়ে ফেলেছে। একেবারে নন্দরাম সেনের গলির সেই অধুনালুপ্ত গুড়ের অরাতটা ও রাস্তার কলটার সামনে, যেখানে কুসুম আজও 25 বছরের যুবতী, যেখানে তার বাবু আজও সন্ধেবেলায় ঠোঙা হাতে হিঙের কচুরি নিয়ে আসে নিয়ম মতো। হিঙের কচুরি শুধু একটা গল্প নয়,
এটা আমাদের চেনা জীবনের প্রতিচ্ছবি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের দেখিয়েছেন বড় সুখের খোঁজে না ছুটে জীবনের ছোট ছোট আনন্দকেই কিভাবে আপন করে নিতে হয়। একটা সাধারণ হিঙের কচুরি যে কতটা আনন্দ, ভালোবাসা আর স্মৃতি বহন করতে পারে, এই গল্প তারই প্রমাণ। ধন্যবাদ আপনাকে এতটা সময় গল্পতিথিকে শোনার জন্য। এমন আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানে বেল আইকন প্রেস করে রাখবেন।